আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, সমাবেশ পণ্ড। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলছে আওয়ামী লীগ নেতারা। বয়স্কদের স্পট নিবন্ধন আবারও চালু হতে পারে। করোনার টিকার জন্য 6 দিনে নাম লিখিয়েছেন 14 লাখ। এবং চতুর্থ ধাপে কাল 55টি পৌরসভায় নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পণ্ড হয়েছে বিএনপির সমাবেশ। পুলিশ সমাবেশে হামলা করে নেতাকর্মীদের আহত ও গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তবে পুলিশ বলছে, বিনা অনুমতিতে রাস্তা বন্ধ করে সমাবেশ করে উল্টো পুলিশের উপর হামলা করা হয়। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হলে সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সমাবেশের শেষ পর্যায়ে বাধে সংঘর্ষ। পুলিশের লাঠি পেটার জবাবে ইট পাটকেল ছোড়ে বিএনপি নেতাকর্মীরা। প্রেস ক্লাব চত্বরে বিএনপি সমর্থকরা আর বাইরে পুলিশ। 8 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। এ সময় আহত কয়েকজনকে নিরাপদে নিয়ে যেতে দেখা যায় বিএনপি কর্মীদের। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এভাবে রাস্তা পুরোটা অবরোধ করে সমাবেশ করলে সীমাহীন জনদুর্ভোগ তৈরি হয়, মানুষের চলাচলে সীমাহীন কষ্ট হয়। এই কষ্ট লাঘবের জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, আমাদের রাস্তার একটা লেন কোনোভাবে চালু রেখে সমাবেশটা করা যায় কিনা। আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি। 5 ঘন্টার মধ্যে কয়েকবার অনুরোধ করার পরে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা সেটাকে শুধুমাত্র প্রতিহত করেছি। সংঘর্ষের সময় প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারের নির্দেশে বিনা কারণে সমাবেশে হামলা করেছে পুলিশ। সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি সমাবেশে এসে বিনা প্ররোচনায় আজকে পুলিশ এভাবে সর্বশেষে এসে এই সভাটিকে পণ্ড করেছে এবং আমাদের অনেককে লাঠিপেটা করে আহত করেছে, অনেককে গ্রেপ্তার করেছে। সরকার আজকে নিজেরাই বুঝতে পারছে যে দেশে বিদেশে আজকে সরকারের যে অবস্থান, তাতে সরকারের অবস্থান অত্যন্ত নড়বড়ে। তাই তারা ভীত হয়েই আসলে জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে চায়। এর আগে সমাবেশে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন জিয়াউর রহমানের খেতাব বাতিলের ইস্যুকে সামনে এনে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে চাচ্ছে। আল জাজিরার ড্যামেজ কন্ট্রোলের জন্য জিয়াউর রহমানের খেতাব পাচ্ছেন, এটা তো কোটি কোটি মানুষ দেখে ফেলেছে। প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় কড়া পুলিশি বেষ্টনীর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কিত করার চেষ্টা করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারছে বলেই তাদের গাত্রদাহ হচ্ছে। রাজধানীর বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে, কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারি। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতি জনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব সনদ বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালীন সমস্ত দলিল প্রমাণ করে
জিয়াউর রহমান পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ও রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে দায়ী করেন তথ্যমন্ত্রী। জিয়াউর রহমানের সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে যে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন সেটি প্রমাণিত। যুদ্ধাপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে সাক্ষ্য দেয় যে জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তিনি মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। মুক্তিযোদ্ধা সংসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই উপলক্ষে সকালে সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় দ্রুত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, রাজাকার শাহ আজিজ, আব্দুল আলিম, নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদেরকে মন্ত্রী বানিয়ে যারা জাতীয় পতাকার অবমাননা করেছেন তাদের বিচারের দাবি জানান মুক্তিযোদ্ধা নেতারা। ৭ ফেব্রুয়ারি শুরুর পর এখন পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় ১৪ লাখ মানুষ, আর ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৫.৫ লাখ। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে এসব কথা জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। গ্রামের মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে নতুন পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, বয়স্কদের জন্য স্পট নিবন্ধনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জানাচ্ছেন আদ্দিন সজীব। করোনার ভ্যাকসিনের খবর এখন সবার কাছেই বাড়তি আগ্রহের। কেমন আছেন টিকা নেয়া মানুষগুলো, আর কত মানুষই বা নিচ্ছেন এই ভ্যাকসিন? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সহজেই বোঝা যায় মানুষের সাহস কিংবা আগ্রহ বাড়ছে দিনে দিনে। ৯৭ বছরের এই বৃদ্ধাও টিকা নিতে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কোনো রকমের অসুবিধা বোধ করছেন? কোনো খারাপ লাগা কাজ করছে? আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়ার পরে সেখানে দেখি যে সেখানে টিকাদানের ব্যবস্থা ৫ তলাতে। তাকে ৫ তলায় ওঠানো কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ লিফটও নাই এবং অন্য কোনো বিকল্প ব্যবস্থাও নাই। আর ৮৮ বছরের আব্দুল মজিদ মিয়া ভ্যাকসিন নেয়ার পর জানালেন, ভয় নেই, সব স্বাভাবিক। কোনো রকমের নেই, কোনো রকমের কিছু নেই, ভালো লাগতেছে? ভালো না, স্বাভাবিক। সচেতন মানুষরা মনে করেন বিশ্বের অন্যতম বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের টিকা নিতে পেরে খুশি তারা। আমাদের দেশের জনগণের দায়িত্ব এবং কর্তব্য যে ভ্যাকসিনটা নিয়ে করোনা মুক্ত হওয়া। এখানে যে ব্যবস্থাপনাটা, আমি রেজিস্ট্রেশন করে আসার পরে ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমি করোনার টিকা দিতে পেরেছি, এটি একটি ভালো দিক। তবে এখনও অতটা আগ্রহ দেখা যাচ্ছে না গ্রামের মানুষের মধ্যে। তাই স্বাস্থ্য সচিব জানালেন, ৩৫ লাখ মানুষের টিকা নেয়ার তথ্য যাচাই করে আরও নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ৩৫ লক্ষ দেওয়ার পরে আমরা বুঝবো যে আসলে গ্রামে কোনো চাপ আছে কিনা। তখন আমাদের তো সারা গ্রামে আমাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব মানুষ আসবে কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। টিকাদান কর্মসূচি আরও সহজ এবং ভোগান্তিমুক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। টিকা নিয়ে ভয় কেটে গেছে, আশা জেগেছে, যেন স্বস্তি ফিরেছে দেশে। কেননা এ পর্যন্ত প্রায় ১৪ লাখ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছে। তবে সবাই মনে করেন বয়স্কদের জন্য যেন একটু বিশেষ ব্যবস্থা করা হয়, যেন আসলে তারা সুবিধা পান, সেবা পান ঠিকঠাক মতো, সে বিষয়টি নিশ্চিত করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভ্যাকসিন বাণিজ্য কোনো ব্যবসায়ী গ্রুপের হাতে ছেড়ে দেওয়া উচিত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করোনায় অর্থনৈতিক মন্দা পুনরুদ্ধার এবং সম্ভাবনা শীর্ষক অনলাইন আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী জানান, মহামারীর এই সময়ে অর্থনৈতিক চাকা সচল রাখতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর সুফল পাচ্ছে দেশের মানুষ। রিপোর্ট করছেন নিয়াজ জামান সাজিব। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনলাইন সেমিনারে আলোচকরা বলেন, করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশও অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে আরও বেশি কাজে লাগাতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করেন। দুর্নীতির কারণে দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব হচ্ছে না বলেও মনে করেন তিনি। Who are controlling the economic activities of the country.
And they're in the financial sector, they're in the stock market, they're in the parliament, they're in the government. And it's a kind of model. It has become a rent-seeking economy. তবে পরিকল্পনা মন্ত্রী বিএনপি নেতার এমন অভিযোগ আমলে না নিয়ে বলেন, সরকার আগে থেকেই পরিকল্পনা নিয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। তিনি আরও বলেন, করোনাকালেও কৃষি খাত, তৈরি পোশাক খাত, প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স সহ সরকারের নেয়া নানামুখী ইতিবাচক পদক্ষেপ অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। People did work. Where did they work? Number one, in the agriculture sector. The hero of our time. Our valiant workers all over the world. 12 million plus. And by an early decision to open up by May, Prime Minister Sheikh Hasina, she opened up the industrial sector. The workers who went to Gaibandha and Satkira and Sunamganj could come back and join their work. সমালোচনা না করে করোনাকালীন সংকট কাটাতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান পরিকল্পনা মন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। চতুর্থ ধাপে কাল হতে যাচ্ছে ৫৫টি পৌরসভায় নির্বাচন। এই ধাপে ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ও ২৬টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এজন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। ৩ ধাপে ১৪৮টি পৌরসভার নির্বাচনের পর রোববার ভোট হবে ৫৫টি পৌরসভায়। এরই মধ্যে ফেনীর পরশুরাম পৌরসভার সবকটি পদ ও চট্টগ্রামের সাতকানিয়া মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি পৌরসভাগুলোতে মেয়র পদে লড়ছেন ২১৫ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২০৫৯ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এসব পৌরসভায় ১৭ লাখ ভোটারের জন্য কেন্দ্রের সংখ্যা ৮০৯টি। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ দেশের ৮টি রাজনৈতিক দল এ ধাপের নির্বাচনে অংশ নিচ্ছে। গুরুত্ব বিবেচনায় বিশেষ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করছে নির্বাচন কমিশন। কেন্দ্রে আগেভাগে ইভিএমের সরঞ্জাম পাঠানো হলেও অনিয়ম বন্ধে ব্যালট পেপার সরবরাহ করা হবে ভোটের দিন সকালে। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া মোটর বাইক চলাচল বন্ধ থাকবে নির্বাচনের পরদিন পর্যন্ত। এই ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন। পরে তাতে যুক্ত হয় ময়মনসিংহের ত্রিশাল ও নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভা। তবে নাটোর পৌরসভা ও মাদারীপুরের কালকিনির ভোট স্থগিত হয়ে যায়। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদে নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না ফেনীর পরশুরাম পৌরসভায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত ব্যবসায়ী নেতারা। এর মধ্যে এ খাতের ২ জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম তাদের প্যানেল লিডার ঘোষণা করেছে। তবে নতুন নেতৃত্বের জন্য করোনায় পোশাকের দরপতন ও রপ্তানি আয় বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ধারণা এ খাতের উদ্যোক্তাদের। দেখুন শরফুল আলমের রিপোর্ট। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪% অবদান তৈরি পোশাক শিল্পের। ২০১৯-২১ মেয়াদে বিজিএমইএতে এই শিল্পকে নেতৃত্ব দিচ্ছেন ফোরাম মনোনীত প্রার্থী ডক্টর রুবানা হক। এই খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পরিচালনা বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। আগামী ২ বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্ব নিয়ে চলছে নানামুখী প্রচারণা। ব্যবসায়ীদের ২ সংগঠন নতুন পরিচালনা পর্ষদের জন্য ঘোষণা করেছে প্যানেল লিডার। গত ৪ বছরে আমাদের পণ্যের দরপতন হয়েছে ৪.৭৫%। আমরা যেন যথাযথ দাম পাই ক্রেতাদের বোঝাতে হবে। কারখানা সবুজ করার পাশাপাশি ক্রেতাদের পারচেজিং প্র্যাকটিসকেও সবুজ করতে হবে। করোনা মহামারীতে পোশাকের রপ্তানি অর্ডার কমে যাওয়ায় নানামুখী চাপে রয়েছেন ব্যবসায়ী নেতারা। এমন বাস্তবতায় বিজিএমইএর নির্বাচন কঠিন সমীকরণে ফেলতে পারে বলছেন অনেকেই। নেতৃত্ব দেওয়ার জন্য যারা বিজিএমই চালানোর জন্য আগামীতে আসবে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে। অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স এবং নতুন সব মিলিয়ে একটা সুন্দর বোর্ড হলে সেইখান থেকে আমি মনে করি যে এই চ্যালেঞ্জগুলো ফেস করে। বিকজ গার্মেন্টসে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রবলেম আছে, আবার অনেক অপরচুনিটিও আছে, সুযোগ আছে। আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো। সোশ্যালি ইকোনমিক্যালি যে এই গার্মেন্টস সেক্টরে
কেন্দ্রের যে প্রচুর কন্ট্রিবিউশন আছে এই কন্ট্রিবিউশনটাকে আরও বাড়ানোর চেষ্টা করছি। বিজিএমের বর্তমান সভাপতি রুবানা হক আগামী নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021-23 মেয়াদে নির্বাচন হবে 4 এপ্রিল। তবে যে প্যানেলে জয়ী হবে করোনা সংকট কাটানোই হবে তাদের জন্য মূল কাজ মনে করছেন ব্যবসায়ী নেতারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারায়ণগঞ্জের ফুলরাজ্য সাবদিতে এবার বাম্পার ফলন হয়েছে। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে এখন দারুণ ব্যস্ততা সেখানে। তবে মহামারী করোনায় এ মৌসুমে বেচাকেনা কম হওয়ার আশঙ্কাও করছেন চাষিরা। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কেউ সুস্থ হয়ে উঠলে তাদের ক্ষেত্রে 2 ডোজের পরিবর্তে 1 ডোজ ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করেছে ফ্রান্সের জনস্বাস্থ্য দপ্তর। বিবিসির খবরে বলা হয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধের ক্ষমতা 3 থেকে 6 মাস পর্যন্ত সক্রিয় থাকে। তাই তাদের ক্ষেত্রে 1 ডোজ ভ্যাকসিনেশনই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। বিশ্বে ফ্রান্সই প্রথম এ ধরনের সুপারিশ করল। দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন EU এর অনুমোদন দেওয়া 3টি ভ্যাকসিন 2 ডোজ করে প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে প্রথম ডোজের পর ব্যবধান থাকছে কয়েক সপ্তাহ, কারণ প্রথম ডোজের কয়েক সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলেও তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। মিরপুর টেস্টে ফলো অনের সংখ্যা এড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে রানের ব্যবধান কমাতে ব্যাট করছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 272 রান। লাঞ্চ বিরতির পর লিটন দাস ও মিরাজের ব্যাটে ফলো অনের সংখ্যা কাটে বাংলাদেশের। আগের দিনের 4 উইকেট 105 রান নিয়ে মাঠে নামে বাউন্ডারি দিয়েই তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। কিন্তু দলের 142 রানে কর্নওয়ালের শিকার হন 15 রানে থাকা মিঠুন। ক্যারিয়ারের 22তম 50 তোলার পর কর্নওয়ালকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন 54 রান করা মুশফিক। এরপর লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের 7ম 50। চা বিরতি পর্যন্ত লিটন 66 ও মিরাজ 53 রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে 409 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পার্টিস খেলার খবর। লাহোরে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাবর আজমের দল। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে চাপেই আছে অনেকটা নতুন করে সাজানো দক্ষিণ আফ্রিকা। তবে এই দল নিয়েই স্বাগতিকদের হারাতে চায় প্রোটিয়ারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, সমাবেশ পণ্ড। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলছেন আওয়ামী লীগ নেতারা। বয়স্কদের স্পট নিবন্ধন আবারও চালু হতে পারে। করোনা টিকার জন্য 6 দিনের নাম লিখিয়েছেন 14 লাখ। এবং চতুর্থ ধাপে কাল 55টি পৌরসভায় নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।